আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নবম এবং দশম শ্রেণীর বাংলা সাহিত্যের নতুন একটি গল্পে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের সিলেবাসভুক্ত যে একটি গল্প শোভা, এই শোভা গল্পটির খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে মূলভাব এবং বিভিন্ন পরীক্ষাতে আসা বিভিন্ন প্রশ্নের অ্যান্সার থাকবে আজকের এই ক্লাসটিতে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। শিক্ষার্থীরা, এই শোভা গল্পটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর এই শোভা গল্প থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তো এই গল্পটির মূল ভাবটি আমরা এমনভাবে জেনে নিব যেন যেখান থেকেই প্রশ্ন আসুক আমরা লিখতে পারি। আচ্ছা, আমাকে একটু জানিয়ে দাও তোমরা কোন বোর্ড থেকে আমাদের ক্লাসটি করছো? আ আচ্ছা, আমরা শুরু করি। শোভা গল্পের মূল চরিত্র সুভাষিনী ছিল একজন বোবা মেয়ে। তাহলে শোভার প্রকৃত নামটা কি? সুভাষিনী। তিনি ছিলেন একজন বোবা মেয়ে, যাকে সবাই স্নেহ করে ডাকত শোভা নামে। জন্মের পরই জানা যায় সে কথা বলতে পারে না, আর এ নিয়েই তার মা সবসময় দুঃখ পেতেন। শোভার বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। তাহলে শোভার বড় বোন কয়টি? দুইটি। তাই এখন বাবা মায়ের একমাত্র চিন্তা ছিল শোভার ভবিষ্যৎ। গ্রামের অন্য বাচ্চারা তার সঙ্গে মিশত না, কারণ সে বোবা বলে তাকে সবাই অদ্ভুত ভাবত। শোভা ছিল একাকী, কিন্তু প্রকৃতি ছিল তার আপন বন্ধু। সে নদীর পাড়ে বসে গরু, বিড়াল আর পাখিদের সঙ্গে সময় কাটাতো। তাদের সঙ্গে সে বোবা হলেও গভীরভাবে অনুভব করত ভালোবাসা। গ্রামের এক যুবক প্রতাপের সঙ্গে শোভার বন্ধুত্ব হয়। সে শোভাকে সু বলে ডাকত। তাহলে প্রতাপ শোভাকে কি বলে ডাকত? তার সঙ্গে মজা করত। একদিন প্রতাপ জানতে পারে শোভার বিয়ে ঠিক হয়েছে। তখন সে খুব কষ্ট পায়। শোভার মনেও দুঃখ জমে, কারণ সে প্রতাপকে পছন্দ করত। এরপর শোভার পরিবার কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। শোভা তার প্রিয় পশু পাখিদের বিদায় জানাতে যায় এবং কাঁদে। সে নদীর পাড়ে বসে যেন প্রকৃতির কাছে নিজেকে রেখে যেতে চায়। শেষে শোভা বোঝে, যেখানে সে ভালোবাসা পেয়েছে তা কোনোদিন ভুলবে না। বোবা হলেও প্রকৃতির সঙ্গে তার মনের গভীর ভাষা ছিল, আর সেখানেই সে শান্তি খুঁজে পায়। আমরা এই শোভা গল্পটির বিষয়বস্তুটা একটু জেনে নিব। আমরা এমনভাবে এই শোভা গল্পটি পড়ব যেন পরবর্তীতে আমাদের আর পড়া না লাগে এবং আমরা খুব সহজেই এটার অ্যান্সার লিখতে পারি। শোভা এক ছিল সুভাষিনী, সবার কাছে যিনি পরিচিত ছিল শোভা নামে। তার জন্মের সময় কেউ ভাবেনি যে সে বোবা হবে। তার বাবা-মা, বিশেষ করে তার মা, তার বোবা হওয়ার জন্য নিজেদের দোষ হিসাবে দেখতেন। শোভার দুটি বড় বোন ছিল। একজনের নাম ছিল সুকেশিনী, আরেকজনের নাম ছিল সুহাসিনী। তাহলে তার বড় বোনের নাম কি ছিল? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাদের নামের সঙ্গে মিল রেখে বাবা শোভার নাম রেখেছিলেন। তাহলে শোভার যে নামটা রাখা হয়েছিল সুভাষিনী, এই নামটা কে রেখেছিল? তার বাবা রেখেছিল। কিন্তু বোবা হয়ে জন্মানোর ফলে শোভা যেন এক অদ্ভুত অভিশাপে রূপান্তরিত হয়েছিল। শোভার বড় বোনেরা বিবাহিত হয়ে গেছে এবং এখন সে পিতামাতার জীবনের এক ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শোভা বুঝতে পারত মা তাকে নিয়ে কতটা চিন্তিত। মা মনে করতেন শোভা বোবা হওয়ায় যেন এক লজ্জার বিষয়। তিনি তার প্রতি অনেক সময় বিরক্ত হয়ে থাকতেন। শোভার বাবা বাণীকণ্ঠ। তাহলে শোভার বাবার নাম কি? তাকে একটু বেশি ভালোবাসতেন, কিন্তু শোভার হৃদয়ের ছিল এক গভীর শূন্যতা। শোভার দুটি বড় কালো চোখ ছিল, যা তার অনুভূতিগুলোকে প্রকাশ করত। সে কথা বলার ক্ষমতা না থাকলেও তার চোখের ভাষা অনেক কিছুই বলে দিতে পারত। গ্রামের বাচ্চারা তার সঙ্গে খেলতে সাহস পেত না, কারণ তারা ভাবত শোভা যেন এক রহস্যময় সত্তা। সে ছিল একাকী ও নিঃসঙ্গ। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটির যেন শোভার মতোই ছোট কিন্তু গভীর। নদীর পাড়ে বসে শোভা প্রকৃতির সঙ্গে একত্ব হয়ে যেত। নদীর জল, পাখির ডাক আর চারপাশের কোলাহল যেন তাকে শান্তি দিত। শোভা অনুভব করত প্রকৃতির এই সব শব্দ যেন তার বোবা হৃদয়ের কথা বলছে। শোভার কিছু নীরব বন্ধু ছিল, তার গাভী সর্বস্বী ও পাঙ্গলে, অর্থাৎ তার দুজন বন্ধু ছিল প্রাণীদের মধ্যে।
গাভী, একটার নাম ছিল সর্বস্বী, একটার নাম ছিল পাঙ্গলি। যারা তার অনুভূতি বুঝতে পারত, শোভা তাদের সঙ্গে সবসময় কাটাতো এবং তাদের আদর করত। তারা ছিল আর ছিল তার ছোট্ট বিড়াল, যা সবসময় শোভার কোলের কাছে থাকতো। শোভা যখন তাদের সঙ্গে থাকতো তখন তার মনে কষ্ট কিছুটা কমে যেত। আরেকজন বন্ধু ছিল প্রতাপ, যে নদীর পাড়ে বসে মাছ ধরত। প্রতাপের প্রধান শখ কী ছিল? মাছ ধরা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সে অকর্ম হলেও শোভার সঙ্গে তার একটি বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছিল। প্রতাপ শোভাকে সু বলে ডাকত এবং তারা একসঙ্গে হাসি খুশি সময় কাটাতো। তবে শোভা কখনো বুঝতে পারতো না কিভাবে প্রতাপকে বোঝাবে যে সে সত্যিই মূল্যবান। একদিন প্রতাপ শোভাকে বলল, তোর বিয়ে হচ্ছে তাই না? আমাদের ভুলিস না। এই কথা শুনে শোভার হৃদয়ে ব্যথা বোধ হয়। সে প্রতাপের দিকে তাকিয়ে থাকে, যেন বোঝাতে চায় সে বিয়ে করতে চায় না। শোভা নদীর ধারে বসে কাঁদতে থাকে আর তার মনের কষ্ট ফুটে ওঠে। এরপর পরিবারে আলোচনা হয় এবং সিদ্ধান্ত নেয় তারা কলকাতায় যাবে। এই পরিকল্পনা শোভার মনে ভয় ধরিয়ে দেয়। সে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তারা কিছুই বলে না। শোভা যেন অনুভব করে সে আরও দূরে চলে যাবে। কলকাতায় যাওয়ার দিন আসে। শোভা তার পশু বন্ধুদের বিদায় নিতে যায়। সে তাদের কাছে গিয়ে গলা ধরে খাবার দেয় আর চোখের জল ফেলতে থাকে। মনে হয় সে বলতে চায়, আমি চলে যাচ্ছি, কিন্তু আমাকে ভুলে যেও না। শুক্লাদশীর রাত। শোভা নদীর পাড়ে শুয়ে থাকে। সে প্রকৃতিকে বলছে, তুমি আমাকে যেতে দিও না মা, আমি চাই না তুমি আমাকে ধরে রাখো। এই অনুভূতি তাকে গভীর শান্তি দেয়। গল্পের শেষে শোভা বুঝতে পারে তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, কিন্তু সে জানে সে কখনোই ভুলবে না তার শৈশব, তার বন্ধুত্ব এবং নদীকে। প্রকৃতির সঙ্গে এই সম্পর্ক, এই নির্জনতা তাকে শক্তি যোগাবে নতুন জীবনের জন্য। এভাবেই শোভা একজন বোবা মেয়ে হয়েও নিজের অস্তিত্ব খুঁজে নেয় এবং প্রকৃতির মাঝে শান্তি পায়। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের শোভা গল্পটি। এখন আমরা শোভা গল্পের এমসিকিউগুলো সলভ করব। দেখি কে কে এমসিকিউগুলো সলভ করতে পারো। সুভাষিনীর ডাকনাম কে ছিল? কমেন্ট করো তো। সুভাষিনীর ডাকনাম ছিল শোভা। শোভার দুই বোনের নাম কি ছিল? কমেন্ট। অ্যান্সার কোনটা হবে? ক, খ, গ, ঘ। অ্যান্সার হচ্ছে খ নম্বরটি, সুকেশিনী ও সুহাসিনী। সুভাষিনী কেন বোবা ছিল? এটা তার জন্মগত ত্রুটি ছিল। সুভাষিনীর মা তাকে কিভাবে দেখতেন? নিজের ত্রুটি হিসাবে। সুভাষিনীর বাবা তাকে কিভাবে দেখতেন? অন্য মেয়েদের চেয়ে একটু বেশি ভালোবাসতেন। আচ্ছা, সুভাষিনীর বাবার নাম কি ছিল? একটু কমেন্টে জানায় দাও তো, দেখি কার কার মনে আছে। সুভাষিনীর চোখের বিশেষত্ব কি ছিল? বড় এবং কালো। সুভাষিনীর গ্রামের নাম কি? চণ্ডীপুর। সুভাষিনীর বাবার নাম কি ছিল? সুভাষিনীর বাবার নাম ছিল বাণীকণ্ঠ। সুভাষিনীর গোয়ালঘরে কয়টি গাভী ছিল? দেখি তো কে জানো, কমেন্ট করো। সুভাষিনীর গোয়ালঘরে কয়টি গাভী ছিল? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক অ্যান্সারটি হচ্ছে 2টি গাভী ছিল। গাভী 2টির নাম কি ছিল? দেখি কার কার মনে আছে। সর্বস্বী ও পাঙ্গলি। সুভাষের আরেক সঙ্গী কে ছিল? প্রতাপ। প্রতাপের প্রধান শখ কি ছিল? কেউ কমেন্টে জানিয়ে দাও তো। প্রতাপের প্রধান শখ ছিল ক নম্বরটি, মাছ ধরা। সুভাষিনী প্রতাপকে কিভাবে সাহায্য করতে চাইতো? মাছ ধরার সময়। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বলতে কি বোঝানো হয়েছে? এখানে চোখের বাধাকে বোঝানো হয়েছে। সুভাষিনীর পিতামাতা তার বিয়ের জন্য কি সিদ্ধান্ত নিয়েছিল? কলিকাতায় যাওয়ার। সুভাষিনী কলকাতায় যাওয়ার আগে কি করলো? তিনি হচ্ছে গোয়ালঘর থেকে বিদায় নিল, প্রতাপের সাথে দেখা করলো, নদীর তটে শুয়ে পড়লো। অর্থাৎ অ্যান্সার হচ্ছে সব কয়টি ঘ। সুভাষিনী নদীর তটে কি করতে গিয়েছিলেন? অ্যান্সারটি হচ্ছে ক নম্বর, প্রকৃতির সাথে কথা বলতে। সুভাষিনীর মা তাকে কিভাবে দেখতেন? ক নম্বর অ্যান্সার, নিজের গর্ভের কলঙ্ক হিসাবে। শোভা গল্পটির লেখককে? শোভা গল্পটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। শোভা গল্পটি কোন সংকলনের অন্তর্ভুক্ত? এটি গল্পগুচ্ছ। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তন্মী শব্দের অর্থ কি? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সুগঠিত ও তীক্ষ্ণ অঙ্গ বিশিষ্ট। গল্পের প্রধান চরিত্র শোভা কেমন ছিল? সে বোবা ছিল।
শোভা কোথায় বসে থাকতে পছন্দ করত? নদীর তীরে। ওষ্ঠধর শব্দের অর্থ কী? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ওষ্ঠধর শব্দের অর্থ ঠোঁট। শোভা কাকে সবচেয়ে বেশি পছন্দ করত? প্রতাপকে। প্রতাপ কে ছিলেন? প্রতাপ ছিল গোসাইদের ছেলে। প্রতাপ কোন কাজে বেশি সময় ব্যয় করতেন? তিনি মাছ ধরতেন। কিশলয় বলতে কি বোঝানো হয়েছে? গাছের নতুন পাতা। প্রতাপ সুভাকে কি নামে ডাকতো? একটু আদর করে ভালোবেসে সু বলে ডাকতো। সুভা প্রতাপের জন্য কি আনতো? একটি করে পান বানিয়ে নিয়ে আসতো। শিক্ষার্থীরা, এই তমা শব্দটির অর্থ কি? এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটার অর্থ হচ্ছে অনুবাদ করা। তোমরা তোমাদের গণ্ডদের শব্দের অর্থ কি? এটা গুরুত্বপূর্ণ। এটার অর্থ হচ্ছে গাল। শিক্ষার্থীরা, এই তোমাদের আরও বহু এমসিকিউ আছে। তোমরা এমসিকিউর উপরে আলাদা ক্লাস চাও কিনা একটু কমেন্টে জানিয়ে দিও। তাহলে আলাদা করে এমসিকিউর উপরে আমরা ক্লাস আপলোড দিব। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে তো অবশ্যই দেখা হচ্ছে। আর আমাদের ক্লাসগুলো তোমাদেরকে কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও। আর নিত্য নতুন ভিডিও পেতে তোমাদের টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিকের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।